আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। মিশন টেস্ট এ প্লাস পৌরনীতি ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের তৌফিক ভাইয়া। কি অবস্থা সবার? আজকে জমকালো আয়োজনের মাঝখানে ইতিমধ্যে তোমরা নাসির ভাইয়ার এবং ইশরাতুর ক্লাস করে ফেলছো। এখন পালা হচ্ছে তৌফিক ভাইয়ার ক্লাসটা করার। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অনেকেই মেসেজ দিছো এবং আমি গ্রুপে পোস্ট করার পর থেকে তোমরা অনেকে অপেক্ষা করতেছিলা। ভাইয়া 6:30টার দিকে ক্লাস শুরু হয়ে যাবে, আমি চলে আসছি ভাইয়া। এখন কাজ হচ্ছে তোমার প্রত্যেকটা ফ্রেন্ড, মানে নতুন ফ্রেন্ড যারা আছে, ক্লাসে দ্রুত ডেকে ফেলা এবং আমরা এখনই ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। সোহেল, আমি একটু দেখতে চাচ্ছি তোমরা কে কে আমার সঙ্গে আছো ইতিমধ্যে বা লাইভে যুক্ত হয়ে আছো। ওয়ালাইকুম আসসালাম। আমরা ইতিমধ্যে দেখতেছি 200 জন ক্লাসে চলে আসছে। মানে তোমরা অনেক বেশি অপেক্ষা করতেছিলে, এতটুকু অন্তত কনফার্ম। না হলে এতজন মানুষ তো এত তাড়াতাড়ি ক্লাসে আসা সম্ভব না। তো থ্যাংক ইউ তোমাদেরকে যারা এত দ্রুত ক্লাসে চলে আসছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই কেমন আছো? আজকের ক্লাসটা আমি মনে করাইতে চাই যে আজকের ক্লাসটা মিশন টেস্ট এ প্লাসের প্রথম ক্লাস এবং এই ক্লাসটা দিয়ে ধামাকা একটা ওপেনিং শুরু করতে যাচ্ছি। তোমরা অলরেডি দেখতে পাচ্তেছো যে আমি পঞ্চম অধ্যায় নিয়ে আজকের খেলাটা শুরু করব, কারণ পঞ্চম অধ্যায় তোমাদের কলেজেও কোথাও পড়ায় না এবং তোমরা কোনো মেন্টরের কাছেও পড়তে পারো না, এবং এই অধ্যায়টাই ফুল সিলেবাসের সব থেকে কঠিন একটা অধ্যায়। তো কঠিন দিয়েই আমরা শুরু করব, সহজ তো অন্যরাও পড়ায়, কঠিন না হয় আমরাই শুরু করলাম। এই দায়িত্ব আমরাই নিয়ে নিচ্ছি। যারা ক্লাসে আসছো অপেক্ষা করছে, আমি সবার কাছে দুঃখিত। একটা ক্লাস শুরু হলো, আরেকটা মানে শেষ হলো, আরেকটা ক্লাস শুরু হচ্ছে, এই জন্যই মেইনলি একটু দেরি হয়ে গেছে। আমি আন্তরিকভাবে তোমাদের কাছে দুঃখিত। আমি তোমাদেরকে আজকেও বলে রাখতেছি যে তোমাদের কিন্তু আমি আগেই বলছি যে আজকের ক্লাসটাতে কিন্তু তোমাদের গাইডলাইন একটা দিব আমি, যে গাইডলাইনটা কিভাবে তোমরা পড়াশোনা করবা, কতখানি পড়ার দরকার আছে, কতখানি না পড়লেও হবে, এই সম্পর্কিত সব কিছু তথ্য আমি আজকে ইনশিওর করব তোমাদের কাছে, এবং সাথে সাথে ইনশিওর করব কিভাবে তোমরা সব থেকে ভালো বেস্ট আউটপুট অন্তত মিশন টেস্ট এ প্লাস কোর্স থেকে পাইতে পারো। এটা ফ্রি কোর্স, তারপরেও তোমরা আমাদের পেইডের মতো একদম হুবহু পেইডের মতো তোমরা, ঠিক আছে? তো এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নাই। আমাদের মধ্যে ইতিমধ্যে 5:30 চলে আসছে। আমরা চাচ্ছি আরও একটু স্টুডেন্ট অ্যাড হয়ে যাক, আমরা তারপরেই মেইনলি আমাদের আলোচনাটা শুরু করব। কারণ হচ্ছে আমি চাচ্ছি যে তোমরা যেন কেউ মিস না করো, এতটুকু অন্তত বলতে পারছি। আলহামদুলিল্লাহ, যারা সালাম দিয়েছে সবাইকে পরে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা শুরুতে একটা কাজ শুরু করবা, একটু সময় নষ্ট করি, ঠিক আছে? কোন এলাকার মানুষজন বেশি আছে আমি একটু বিভাগ ওয়াইজ বলবো। তোমরা যে যে বিভাগের আছো সেই বিভাগ থেকে বলবা হচ্ছে আমি বলবা, ঠিক আছে? মানে আমি যেটা বলতে বলবো সেটা তোমরা বলবা, ঠিক আছে? যারা যারা ঢাকা বিভাগ থেকে আসো তারা সবাই বলবা গাড়ি, হচ্ছে গাড়ি, ঠিক আছে? যারা যারা ঢাকা বিভাগ থেকে আসো তারা সবাই কি লিখবা? তারা সবাই লিখবা গাড়ি। কোন এলাকার মানুষজন বেশি আছে এই গ্রুপে একটু চেক করে দেখবো, কারণ এটার উপরেও পরে তোমাদের কিছু আসতে পারে, ঠিক আছে? সবাই একটু লাইভে থাকবা এবং সবাই বলবা। ঢাকাতে কেন বলতেছি? ঢাকাতে গাড়ি যানজট অনেক বেশি, ঠিক আছে? এই জন্য আমি বলবো যে ঢাকাতে গাড়ি বলবা। যারা যারা ঢাকায় আসো তারা বলবা গাড়ি। ক্লাসটা অনেক ইন্টারেস্টিং হবে, একটু অপেক্ষা করবা, একটু ক্লাসে থাকবা, ইনশাল্লাহ তোমার লাইফের একটা বেস্ট ক্লাস পাবা, এতটুকু অন্তত বলতে পারতেছি আমি, ঠিক আছে? বেস্ট ক্লাস পাইতে গেলে একটু অপেক্ষা করা লাগে। গাড়ি, ঢাকার মানুষ মনে হচ্ছে কম আছে, আমরা আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? ক্লাসের মাঝখানেও ভোট নিব। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের কাছখানে কিংবা এখান থেকে শেয়ারও করে দিতে পারো, এটা টোটালি তোমাদের ইচ্ছা আর কি, আমি জোর জবরদস্তি করব না। আচ্ছা, ঢাকার মানুষজন খুবই কম আছে, ঠিক আছে? আমরা বুঝতে পারছি। তো আমরা আরেকটা জেলার কথা বলি, ঠিক আছে? আরেকটা জেলার বিভাগের কথা বলি। তোমরা যারা যারা চট্টগ্রামের আসো তারা কি লিখবা? তারা লিখবা
তারা লিখবা নদী, তারা লিখবা হচ্ছে কি নদী, না না তোমরা সমুদ্র লেখো, সমুদ্র লেখো, তোমরা তোমরা লিখবা সমুদ্র। যারা যারা চট্টগ্রামের আছো তারা লিখবা সমুদ্র। সবাই আসা পর্যন্ত আমরা এটা চালু করব, তারপরে আমরা এগুলা সবকিছু ক্যান্সেল করে আমরা পড়াশোনা শুরু করব। সবাই 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 একটু ক্লাসে চলে আসো, তোমাদের ফ্রেন্ডদেরকে একটু ডেকে ফেলো তাড়াতাড়ি, আমরা একটুও সময় নষ্ট করব না। রিফাত, এই তো নাম মেনশন করলাম ভাই। আমরা আগামী 3 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব ইনশাল্লাহ, আগামী 3 মিনিটের মধ্যে আমরা ক্লাস শুরু করব। সমুদ্র, সমুদ্র খুব কম পাচ্ছি, সমুদ্র সমুদ্র খুবই কম পাচ্ছি। আচ্ছা একটু পচাই দেই, ঠিক আছে, একটু পচাই দেই, ঠিক আছে। সেটা হচ্ছে যারা 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 ব্রাহ্মণবাড়িয়াতে আসো, যারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে আসো তারা লিখবা ঝগড়া। যারা যারা ব্রাহ্মণবাড়িয়াতে আসো তারা লিখবা হচ্ছে ঝগড়া। ব্রাহ্মণবাড়িয়াতে যারা আসো তারা লিখবা ঝগড়া, কারণ তুমি একটু মানে নিউজ ফিড খুললেই দেখবা যে ব্রাহ্মণবাড়িয়ার কোনো খবর পাইছে কিরকম, যে বাবা ছেলেকে চোখের দিকে চোখ তাকালেই শুরু হলো মারামারি, দেখলা 2 এলাকার মধ্যে মারামারি শুরু হয়ে গেছে। কিংবা ভাত খেতে লবণ না দেওয়ায় বর পক্ষ এবং কোনো পক্ষের মধ্যে মারামারি, গোস্তের মধ্যে হাড্ডি না থাকায় বর বউয়ের মধ্যে হলো মারামারি, আহত 3 শতাধিক, এই ধরনের খবর তোমরা দেখতে পারবা। তো যারা যারা ব্রাহ্মণবাড়িয়া আছে তারা লিখবা হচ্ছে ঝগড়া, ঠিক আছে। আমাদের মধ্যে ইতিমধ্যেই 950 প্লাস হয়ে গেছে। আমি বলছিলাম আজকের ক্লাসে 1000 পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আমি বলছিলাম 1000 পূরণ করে ছাড়বো ইনশাল্লাহ। তো তোমাদের কাজ হচ্ছে কি, ছবি তোলা। 1000 হয়ে গেলে হ্যাঁ কতগুলোতে আছে, কত আছে, 73-এ আছে। আমরা 1000 হলেই ক্লাস শুরু করবো ইনশাল্লাহ, 1000 হলেই ক্লাস শুরু করব। তোমরা সবাই রেডি হয়ে যাও, আমরা 1000 হতে আর মাত্র 23 জন বাকি আছে। তো আমরা 1000 হলে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করব। আর 5 জন আছে, এই তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রথম ক্লাস মিশন টেস্ট A+ আমরা পূরণ করে ফেলছি 1000-এর বাউন্ডারি। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা না থাকলে আমরা পৌরনীতি ক্লাসে 26 ব্যাচে 1000 স্টুডেন্টটা পাইতাম না। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই যে লোম শিউরে উঠতেছে তোমাদেরকে এই ঘটনাটা বলতে। আশা করতেছি তোমরা সবাই টেস্টে কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। ভাই 1000 পূরণ করে ফেলছি ভাই, কি বলেন 1000 পূরণ করে ফেলছি। পোলাপাইন পৌরনীতি ক্লাসের পাগল হয়ে গেছে, বুঝতেছেন ঘটনা? না না অসম্ভব, পৌরনীতি ক্লাস চলতেছে, পোলাপাইন তো বুঝছে, পোলাপাইন তো এটাই চাই শুধু আমাকে তৌফিক এটা একটু খুলে দাও তো। আমিন আমিন দাও, ঠিক আছে। এখন আমরা ক্লাসটা শুরু করব, ভণ্ডামি শেষ। তো এখন আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর একটা তুলবা আমাকে ফোকাস করে আর কি, যেন আমাকে সুন্দর লাগে আর কি। না ওটা সাইডে থাক। ঠিক আছে ঠিক আছে, আমরা এখন ক্লাসটা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। তোমাদের অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসটায় উপস্থিত থাকার জন্য। আমরা আর দেরি করব না, আমরা এখনই ক্লাসটা শুরু করব। তোমাদের একটু দেরি করানোর জন্য আমি অনেক বেশি তোমাদের কাছে 1.1 হয়ে গেছে। আল্লাহ 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 আল্লাহ, যাই হোক পোলাপাইন তোমরা ক্লাসে থাকো, আর কেউ ভালো স্ক্রিনশট তুললে আমাকে পাঠিয়ে দিও, আমি তোমাদেরটা পোস্ট করব অবশ্যই। 1.1 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা এখনই ক্লাসটা শুরু করতেছি। একটু দেরি করানোর জন্য আমি আন্তরিকভাবে সবার কাছে মাফ চাচ্ছি, আন্তরিকভাবে মাফ চাচ্ছি আমি। আসো আজকে আমাদের আলোচনার বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের সরকার ও প্রশাসনিক কাঠামো। বাংলাদেশের সরকার এবং প্রশাসনিক কাঠামো। আমরা বর্তমান সময়ে সবথেকে বেশি টিভি খুললেই যে আলোচনাটা দেখতে পাই, সে আলোচনাটা হচ্ছে
যে আমরা সব সময় শুনি সরকার পরিবর্তন করতে হবে, সংস্কার দরকার আছে, এটা এডিট করতে হবে, ওইটা এডিট করতে হবে, এই জিনিসটা আমরা সব সময় মনে করি। এই যে তোমরা বলতেছি যে সব সময় আমরা বলতেছি সরকার পরিবর্তন করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, পুলিশ ঠিক করতে হবে, ইউনো রিফর্ম করতে হবে, এই সমস্ত জিনিসগুলো আমরা কোথায় পাবো? এটা পাওয়ার জায়গা হচ্ছে কি আমাদের জাতীয় সংসদ। সংসদের কোথায় পাবো? সংসদ কি নিয়ে গঠিত হয়েছে? গঠিত হওয়ার কারণটা হচ্ছে যে আমরা কি করব? আমরা সংবিধান নিয়ে আলোচনা করব। যে সংবিধানে কি আছে? সংসদ আছে। যে সংবিধানে কি আছে? যে সংবিধানে ইউনো আছে। যে সংবিধানে আমলারা আছে। যে সংবিধানে কি আছে? বাংলাদেশ পরিচালনার মূল দলিল আছে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি? বাংলাদেশের সরকার নিয়ে আলোচনা এবং প্রশাসনিক কাঠামো, প্রশাসনটা কিভাবে চলে, অর্থাৎ আমাদের ইউনো, ডিসি, এসি, এসপি যা আছে সবগুলো কিভাবে চলে তার সম্পর্কে আমাদের টোটাল আজকে আলোচনা হবে। দেখো প্রথম অংশটা খেয়াল করো, এই স্লাইডটা তোমরা পাবা। এই স্লাইডটা 5 অধ্যায়ের সেরা একটা স্লাইড, ঠিক আছে? 5 অধ্যায়ে কোনো মাইল্লাল এর থেকে ভালো স্লাইড তোমাদেরকে দিতে পারবে না। 5 অধ্যায়ের এই স্লাইডের বাইরে অন্তত কিছু পড়তে হবে, এতটুকু শিওর থাকো, ঠিক আছে? খেয়াল করে দেখো, প্রথমে কি যে অংশটাতে আমি নোট করতে বলবো সেই অংশটা নোট করবা। রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার রাষ্ট্রের মুখপাত্র। প্রথম একটা এমসিকিউ, এমসিকিউ দাগাও, এমসিকিউ দাগাও। প্রথম এমসিকিউ, সরকার রাষ্ট্রের কি? সরকার রাষ্ট্রের হচ্ছে মুখপাত্র। সরকার গঠিত হয় আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে। তাহলে সরকার গঠিত হয় কয়টা বিভাগ নিয়ে? সরকার গঠিত হয় 3টা বিভাগ নিয়ে। কি বিভাগ? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তোমাদেরকে আরেকটা প্রশ্ন কমন দিয়ে দেয়, সেটা হচ্ছে প্রথম পত্রের পরীক্ষায়, টেস্ট তো দ্বিতীয় পত্রের উপর হবে, এরপরে যে কোনো পরীক্ষায় বলি, প্রথম পত্রের যে কোনো পরীক্ষায় 7ম অধ্যায় থেকে আইন, শাসন, বিচার এই 3টা বিভাগের ভেতর থেকে একটা সৃজনশীল প্রশ্ন কমন পারবে ইনশাল্লাহ। আজকের ক্লাসে প্রথমেই বলে দিলাম, ক্লাসের প্রথমেই আজকে বলে দিলাম, ঠিক আছে? রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সরকারের মাধ্যমে প্রকাশিত হয়। বাংলাদেশের সরকার গঠিত হয় হচ্ছে, বাংলাদেশের সরকার গঠিত হয়েছে জাতীয় সংসদের মাধ্যমে মেইনলি, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া, তোমাদের যদি এমসিকিউতে আসে যে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সরকারের বদলে যদি এমসিকিউতে আসে কার মাধ্যমে প্রকাশিত হয়, তাহলে কি যারা পড়ে নেই তারা উত্তর করবে পুলিশ, যারা পড়ে নেই তারা বলবে আর্মি, যারা পড়ে নেই তারা বলবে বিচার বিভাগ, যারা পড়ে নেই তারা বলবে কি আদালত। কিন্তু যারা পড়ছে তারা কি দেখাবে? তারা দেখাবে হচ্ছে সরকারের মাধ্যমে। মানে যে পড়ে এবং যে পড়ে না তার কথার মধ্যে পার্থক্য হচ্ছে এইটাই, যে এই যে লাইনের ভেতরে থাকা এমসিকিউগুলো আইডেন্টিফাই করতে পারবে। এবার আসে জাতীয় সংসদ। বাংলাদেশের সংবিধানে এক কক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তিত হয়েছে। এই আইনসভার নাম হচ্ছে জাতীয় সংসদ। আচ্ছা, যদি প্রশ্ন আসে বাংলাদেশের আইনসভার নাম কি, আইনসভার নাম কি, তাহলে উত্তরটা কি হবে? জাতীয় সংসদ। এখন যে ফ্রেন্ডটা এই লাইনটা ভালো মতো পড়ে নেই সে কি দাগাবে? সে চিন্তাই করতে থাকবে, ভাই রে ভাই, জাতীয় সংসদে তো সবাই মিলে বসে এখন আইন ঠিক করে, কিন্তু আইনসভার নাম আবার কোনটা এটা তো পড়ি নাই। অথচ সে জানেই না যে আইনসভার কথা মেনশন করতেছে সেটাই জাতীয় সংসদ। সংবিধান অনুযায়ী বাংলাদেশের একটি সংসদ থাকবে। প্রজাতন্ত্রের আইন প্রণয়নের ক্ষমতা সংসদের উপর ন্যস্ত থাকবে। অর্থাৎ কি, যে কোনো আইন প্রণীত হবে কোথায় থেকে? সংসদ থেকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তোমাদের একটা প্রশ্ন করি যে আইন প্রণয়নের কাজ তাহলে আসলে কার? আইন প্রণয়নের কাজ কার? প্রশ্ন করলাম, উত্তর করো সবাই। আইন প্রণয়নের কাজটা কার? এখানে কিন্তু ব্যক্তি, জাতীয় সংসদের বলতেছি না, সংসদের কোন ব্যক্তির আইন প্রণয়নের ক্ষমতা আছে সেটা তোমাদেরকে বলতে হবে। কোন ব্যক্তির, স্পেসিফিক উত্তর দিবা যে ওই ব্যক্তিদের বা ওই ব্যক্তির আইন প্রণয়নের ক্ষমতা আছে। সবাই উত্তর করো। উত্তর হচ্ছে না। আমি সবাইকে আবার বলতেছি যে কোন স্পেসিফিক ব্যক্তির কথা বলছি, সংসদের কথা বলিনি, ব্যক্তির কথা বলছি। সরকার, উত্তর ভুল।
সংসদ সদস্য মান্নান হোসেন, তোমার উত্তরটা আমি নিয়ে নিলাম। এটা হচ্ছে সংসদ সদস্য। আরে ভাই, একটা সংসদের ভেতরে এখানে আসন আছে কয়টা? এখানে আসন আসে 300টা। এই সংসদটার কাজ কি? আইন প্রণয়ন করা। তাহলে আইন প্রণয়নটা কে করবে ভাই? এই সংসদ যারা সদস্য আছে, যারা এমপি আছে, বাংলা কথা, এমপি বললে বেশি চেনে, সংসদ সদস্য বললে কম চেনে। তাহলে দেখো, এই এমপিরা যারা আছে, সেই এমপিদেররা কি করে? এরা হচ্ছে আইন প্রণয়ন করে। কি করে? আইন প্রণয়ন করে, কিংবা কি আইন তৈরি করার ক্ষমতা রাখে। এই জন্য তাদেরকে সাংসদ বলা হয়। এমপির বাংলা প্রতিশব্দ কি? এমপির বাংলা প্রতিশব্দ হচ্ছে সাংসদ। আচ্ছা, জাতীয় সংসদের স্থায়ী আসন রাজধানী ঢাকায় অবস্থিত। তাহলে কোথায়? জাতীয় সংসদের স্থায়ী আসন হচ্ছে কোথায়? ঢাকায় অবস্থিত। আচ্ছা, জাতীয় সংসদের গঠন, কম্পোজিশন কি? মোট 300টি আসন, যা থেকে জনগণ প্রত্যক্ষ ভোটে সদস্য নির্বাচিত হয়। আচ্ছা, এখন আমাকে বলো তো দেখি, জাতীয় সংসদের যারা এমপি আছে তারা কিভাবে ভোটে নির্বাচিত হয়? প্রত্যক্ষ ভোটে নাকি পরোক্ষ ভোটে? উত্তর হচ্ছে কি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। প্রত্যক্ষ ভোটটা কি? তুমি যে সরাসরি এমপি ইলেকশনে ভোট দিলা, যে আমার এলাকায় নোয়াখালী আসন থেকে কুদ্দুস মিয়া দাঁড়াইছে, কুদ্দুস মিয়া হবে আমার এমপি, আমি যে কুদ্দুস মিয়ার বোতল মার্কায় ভোট দিয়ে আসলাম, এটাই হচ্ছে কি সরাসরি বা প্রত্যক্ষ ভোট দেওয়া। অতিরিক্ত 50টি নারী আসন রয়েছে। এই আসনগুলো সংসদ সদস্যদের দ্বারাই নির্বাচিত হয়। অর্থাৎ কি, যারা সংসদের এমপি হবে তারাই নির্বাচিত 50 জনকে নেয়, যে তোমরা নারী সদস্য সংসদে বসবা। নারী প্রার্থীরা চাইলে সাধারণ আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যে যার তোমরা নারী, সমস্যা নাই, তুমি যদি চাও আমাদের মতো এই আসনগুলা থেকেও কি করতে পারো? নির্বাচন করতে পারো, তাতে কোনো ভেদাভেদ নেই। আচ্ছা, এবার পড়ি কি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা কি কি? যে ভাই, আমি তো সংসদ সদস্য হতে চাই, আমার যোগ্যতা তাহলে কি বলেন দেখি? এগুলো থেকে এমসিকিউ আসে। অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। ইন্ডিয়ান কেউ এসে যদি বলে যে বাবা আমি নোয়াখালী 3 নাম্বার আসনের এমপি হব, মেনে নেবে কি? নেবে না। অন্তত বয়স কত হতে হবে? 25 বছর হতে হবে। এখন 15 বছরের একটা ছেলে যদি বলে যে স্যার আমিও তো হচ্ছে সংসদ সদস্য হতে চাই, একদম দেবো একটা। এরপরে কি, নাম ভোটার তালিকার অন্তর্ভুক্ত করতে হবে, যে সে আমার দেশের যে ভোটার, এই তালিকার মধ্যে তার নামটা থাকতে হবে। তালিকার মধ্যে যদি নামটা না থাকে তাহলে তাকে আমরা ভোটার হিসেবে গণ্য করব না। আচ্ছা, এবার তো বললাম যে যোগ্যতা কি কি আছে, এবার পড়বো অযোগ্যতা কি কি আছে। অযোগ্যতা থেকে এমসিকিউ বেশি আসে, খেয়াল করে দেখো। কোনো ব্যক্তি সংসদ সদস্য হবেন কি না, যদি হবে না আদালত কর্তৃক অপ্রকৃতস্থ ঘোষিত হয়। মানে কি, তার ব্যালেন্স ঠিক নাই, তার মাথার সার্কিটে সমস্যা আছে। যাদের মাথার সার্কিটে সমস্যা আছে তাদের কি আদালত বলবে তোমার এগুলা নির্বাচন করা যাবে না, তুমি আগে সার্কিট ঠিক করো, তুমি আগে। এরপরে দেউলিয়া হয়ে দায়মুক্ত হয়নি। এটা কি করছে? ব্যাংক থেকে 2000 কোটি টাকা তুলছে। তোলার পরে কি হয়ে গেছে ঘটনা? তোলার পরে বলছে আমার কাছে কোনো টাকা নাই, আমার তো ড্যাশ মারা সারা। ঠিক আছে, আরো ভালো করে বলি, আমার তো হোকা মারা সারা, আমার তো সব টাকা নিয়ে নিছে। এই যে দেখো, এটার কারণটা কি? সে আদালত কর্তৃক কি হবে? আদালত কর্তৃক দায় মুক্ত হয় নাই, টাকা না দিলে নির্বাচনে দাঁড়াইতে পারতবি না। বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন এবং অনুগত্য গ্রহণ করে বা ঘোষণা করে। অর্থাৎ কি, বাংলাদেশের নাগরিক কিন্তু বিদেশে আবার কি ওই দেশেরও নাগরিক। তো ওখানকার যদি তুমি হয়ে যাও তাহলে আমি এখানে কেন নির্বাচন করতে দেব না। এরপরে কি, বিদেশি নাগরিকত্ব গ্রহণ করেন। আচ্ছা, এরপরে হচ্ছে নৈতিক স্খলনজনিত অপরাধে 2 বছরে খণ্ডিত হন। খেয়াল করে দেখো, নৈতিক স্খলন বলতে কি হয়েছে? ধরো সাপোজ ওই ব্যক্তিটা কোনো একটা ধর্ষণের সঙ্গে জড়িত ছিল, কিংবা ওই ব্যক্তিটা কোনো একটা মেয়েকে হ্যারাসমেন্ট করছে, কিংবা ওই ব্যক্তিটা বউ পেটাইছে, কিংবা ওই ব্যক্তিটা শাশুড়ি পেটাইছে। এরকম কেস আমরা বাংলাদেশে দেখি না? তো এরকম যদি কেস হয় এবং সে যদি আদালত কর্তৃক 2 বছর ধরে কারাদণ্ডে থাকে এবং আদালত থেকে বের হওয়ার, অর্থাৎ কি 2 বছর কারা ভোগ করে বের হওয়ার 5 বছর অতিক্রান্ত না হলে সে ভোট করতে পারবে না। টাইম ডিউরেশন কিন্তু 2টা। তাকে কি করতে হবে? 2 বছর কারাদণ্ডে থাকতে হবে, মানে কি হাজতে থাকতে হবে। তারপরে কি বের হয়ে আবার 5 বছর
তাকে নিরপেক্ষ থাকতে হবে, তার নামে কোনো মামলা সামলা কোনো কিছু দেওয়া যাবে না, কোনো কিছু করা যাবে না, তাহলে সেই ব্যক্তি শুধু অংশগ্রহণ করতে পারে। যদি 5 বছরের একদিনও কম হয় সে বাদ। বাংলাদেশের যোগসাজকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশ 72 অনুযায়ী অপরাধী সাব্যস্ত হয়। অর্থাৎ বাংলাদেশ যখন গঠন হয়েছে তখন বাংলাদেশেরই বিরোধিতা করছিল, এমন যদি কেউ থাকে তাহলে 72 সালের আইন অনুযায়ী সে অপরাধী হবে এবং অপরাধীকে নমিনেশন দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা বলেন আপনারা? হ্যাঁ, এই তো আমার সাথে সাথে যখন বলবা তত বেশি দেখবা উত্তেজনা তৈরি হবে এবং উত্তেজনায় আমরা ক্লাস করে ফেলবো। আচ্ছা, এবার দেখো পরবর্তী অংশ। প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকেন যা আইন অনুমোদিত নয়। অর্থাৎ রাষ্ট্রের এমন কোনো পদে আছে যেটা কি খুবই লাভজনক একটা পদ, সেই পদে থাকলে কি হবে, সে কখনো নমিনেশন করতে পারবে না বা ইলেকশন করতে পারবে না। কোনো আইনের মাধ্যমে অযোগ্য ঘোষিত হলে, অর্থাৎ যে কোনো আইন, ধরো মামলা মোকদ্দমা যে কিছু হোক, করার ফলে কি হয়েছে তাকে হচ্ছে আইন বলছে যে তোমার এগুলো করা যাবে না, এরকম কোনো ব্যক্তিও যদি হয় তাহলে সে নমিনেশন করতে পারবে না। অর্থাৎ কি একদম ক্লিন ব্যক্তি নমিনেশন ফর্ম পূরণ করতে পারবে, একদম ক্লিন ব্যক্তি। ঠিক আছে, পরবর্তী অংশে দেখো। আচ্ছা, এটা হচ্ছে FRB 4.0। FRB 4.0-তে তোমরা হচ্ছে অনেক কিছু পেয়ে যাবা। আমি একটু তোমাদেরকে বলে দেই, তোমরা অনেক বেশি টেক্সট করো, টেক্সটে রিপ্লাই দিতে দিতে আমাদের সবার অবস্থা খারাপ হয়ে গেছে। তো আমি তোমাদেরকে একটু হচ্ছে এখান থেকেই বলে দিচ্ছি এটা ডিটেলটা। FRB 4.0-এর পূর্ণরূপ অনেকে জানো না, সবাই আবার মেসেজ করো যে ভাইয়া এটার পূর্ণরূপটা আবার কি। ঠিক আছে, তো পূর্ণরূপটা হচ্ছে কি, ফাইনাল রিভিশন ব্যাচ, ফাইনাল রিভিশন ব্যাচ 4.0। মানে আমরা এর আগেও কয়টা ব্যাচ পারছি, প্রায় 4টা ব্যাচ আমরা পার করে ফেলছি। ঠিক আছে, তো এই ব্যাচের মধ্যে তোমাদের ভর্তি শুরু হবে হচ্ছে 24/11 থেকে। ব্যাচের ওরিয়েন্টেশন হবে, মানে কি তোমাদের আমরা যেরকম ওরিয়েন্টেশন গতকাল নিছিলাম সেরকম একটা ওরিয়েন্টেশন হচ্ছে কি 12/12-তে, 12/12-25-এ ওরিয়েন্টেশন হবে এবং ব্যাচের ক্লাস শুরু হবে 20/12-25, অর্থাৎ কি ডিসেম্বরের 20 তারিখে তোমাদের ইনশাআল্লাহ FRB 4.0 ক্লাসটা শুরু হবে। আর এই কোর্সে কি কি থাকতেছে একটু দেখে নাও। সেটা হচ্ছে ফুল সিলেবাস যারা আছে, সবারই তো আছে এখন থেকে, ফুল সিলেবাসে লাইভ ক্লাস পাবা প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, একদম যারা লাগে সব কিছু। FRB 3.0 আমাদের যে কোর্সটা আছে সেই কোর্সের রেকর্ডেড ক্লাসগুলো আগেই পেয়ে যাবা। অর্থাৎ তুমি কোর্সে ভর্তি হওয়া মাত্র আগের ব্যাচের রেকর্ডেড যা ছিল সবগুলো তুমি পেয়ে যাবা। তোমার চাইলে, তোমার দরকার হলে তুমি সেখান থেকেও ক্লাসগুলো করে নিতে পারো, সমস্যা নেই, ক্লাস শুরু না হওয়া অবধি। প্রতিটা সাবজেক্টের আলাদা অধ্যায়ের আনলিমিটেড এক্সাম, অর্থাৎ কি তুমি সিভিক্স এনরোল করলা, সিভিক্সে আনলিমিটেড যতদিন মন চাই পরীক্ষা দিতে থাকো, কোনো সমস্যা নেই আমার। রিটেন এক্সাম থাকবে, অর্থাৎ আমরা তোমাদের সিকিউ এক্সাম নিব আর কি, সিকিউ এক্সাম নিব। প্রতিটা অধ্যায়ের সিকিউ সাজেশন থাকবে, প্রতিটা অধ্যায়ের MCQ সাজেশন থাকবে, প্রতিটা অধ্যায়ের স্লাইড তোমরা পেয়ে যাবা, অর্থাৎ কি আমরা যে স্লাইডটা থেকে পড়াবো। এরপরে হচ্ছে কি, এরপরে হচ্ছে যেটা বাংলাদেশের সব থেকে ইউনিক ব্যাপার, তোমাদের খুবই কাজে লাগবে এটা, সেটা হচ্ছে এই যে 16 থেকে 25 সাল পর্যন্ত MCQ এর যত সলভ আছে, 16 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটা বোর্ডের MCQ সলভ আমি নিজে করাই দিব, মানে সিভিক্সেরগুলো আর কি আমি নিজে করাবো। এরপরে হচ্ছে 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ড, অর্থাৎ যারা 27 ব্যাচে এখন আসো তারা কোর্সে এনরোল করতে পারবা। শেষ 1 মাস রিভিশন ক্লাস, অর্থাৎ তোমাদের টোটাল যা কিছু আছে, দুনিয়ার যা কিছু পড়াইছে শেষ 1 মাস সেটা রিভিশন দেওয়া হবে। কম্বো অথবা বান্ডেল কোর্সে হলে আকর্ষণীয় গিফট আছে তোমাদের, যেটা এখন আমরা বলবো না, সেটা আমরা পরে রিভিল করব। আর এরপরে ফাইনাল মডেল টেস্ট, অর্থাৎ তোমাদের যখন সব কিছু শেষ হয়ে যাবে পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের ফাইনাল মডেল টেস্ট দেওয়া হবে, অর্থাৎ সিকিউ MCQ টোটাল মডেল টেস্টের পরীক্ষা নেব। সার্বক্ষণিক মেন্টরশিপ, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, আমাকে ওখানে পেয়ে যাবা। স্পেশাল গাইডলাইন সেশন থাকবে এবং পরীক্ষার আগে মেকা সিকিউ সলভ করাবো, যে সিকিউতে যেন ভালো নাম্বার আসে সেই জন্য আবার সিকিউ সলভের এক্সট্রা ক্লাস নেব ইনশাল্লাহ।
আর তোমরা একটু কোর্স ফিটা দেখে নাও, তোমরা অলরেডি হয়তো অনেকেই জানো। দেখো বাংলা ইংলিশ আইসিটি অর্থাৎ কম্বো কোর্স সেটাতে তোমরা প্রথম 1000 জন অর্থাৎ এই গ্রুপ থেকে সিলেক্টেড 1000 জনকে আমরা নিব, সেখান থেকে তোমরা 50% এনরোল করতে পারবা। আর যারা কম্পালসারি ইন্ডিভিজুয়াল কোর্স যেটা দেখো প্রথম 1000 জন তোমরা হচ্ছে 50%। কম্পালসারির মধ্যে আবার ভাগ আছে, কারো যদি বাংলা দরকার, কারো ইংরেজি দরকার, কারো আইসিটি দরকার, তোমরা হচ্ছে দেখো এখানেও 50% এনরোল করতে পারবা 1250 টাকায়। তবে এটা কি প্রথম 1000 জনের জন্য শুধু। এরপরে আবার কোর্স ফি দেখো বেড়ে গেছে, 1250 থেকে 1500 হয়ে গেছে। অর্থাৎ আগে আগে পড়লে আগে আগে লাভ পাবা। আর গ্রুপ সাবজেক্টটা একটু দেখে নাও, যে গ্রুপ সাবজেক্ট তোমার ধরো পৌরনীতি সমস্যা, আইসিটি সমস্যা, এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রত্যেকে থাকবো। সেখানে তোমরা 4টা সাবজেক্ট পেয়ে যাবা, 4টাই তো আছে তোমাদের, সেখানে 2500 টাকায়। আর যদি একটু দেরি করে ফেলো তাহলে সেটা আবার 3000 টাকা হয়ে যাবে। আর ইন্ডিভিজুয়াল গ্রুপ কোর্স হচ্ছে দেখো 1000 টাকা করে মাত্র। অর্থাৎ তোমার যদি আইসিটি, ইকোনমিক্স দরকার, সিভিক্স দরকার, হিস্ট্রি দরকার, ইসলামিক হিস্ট্রি কালচার দরকার, কিংবা হোম সায়েন্স দরকার, সাইকোলজি দরকার, যেটা দরকার, কিংবা এগ্রিকালচার দরকার, যেটা দরকার সেটা তুমি এখান থেকে এনরোল করতে পারবা। এখন বান্ডেল কোর্সটা তোমাদের জন্য মনে হয় ভালো হবে, কারণ বান্ডেল কোর্স নিলে সবগুলো সাবজেক্ট একসঙ্গে তোমরা পেয়ে যাবা। সেটা হচ্ছে কি, প্রথমে 1000 জন হচ্ছে 60% ছাড়ে 3800 টাকায় ভর্তি হতে পারবা। এখানে তোমার একদম টোটাল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো ফিচার আছে সবগুলো তুমি উপভোগ করতে পারবা, কারণ তোমার 13 থেকে 14টা ফিচার, আবার গিফট হিউজ। আমরা এই জন্য এটাকে মেগা ব্যাচ বা সুপার ব্যাচ বানাই ফেলছি, ঠিক আছে? তবে দেরি করলে কিন্তু আবার বেড়ে যাবে, আমি চাইবো না তোমরা কেউ দেরি করো। এখন ভর্তির জন্য কেউ মেসেজ দেবে না ভাই, এখন ভর্তির জন্য কোনো মেসেজ দেবে না। ভর্তি শুরু হবে 24 তারিখ থেকে, তোমাদের আরও আপডেট তোমরা জানতে পারবা। তোমরা পেইন নিবা না, তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে আমরা সব পরীক্ষা টরীক্ষা নেওয়াবো ভাই। কোর্স ফি দেখা কমাই গেছি, তুমি চিন্তা করতে পারবা সায়েন্সের প্রত্যেকটা রিভিশন ব্যাচ, সায়েন্সের প্রত্যেকটা প্ল্যাটফর্মের রিভিশন ব্যাচ 6000 টাকায়, 6 থেকে 10,000 টাকায়। তাও আবার সাইকেল পূরণ করতে হয়, ফিজিক্সের আলাদা, কেমিস্ট্রির আলাদা, বায়োলজির আলাদা, ম্যাথের আলাদা। সেখানে তোমরা মানবিকের প্ল্যাটফর্ম হিসেবে আমি তো তাও 3800 একটু কমই লাগে আর কি। কারণ হচ্ছে যে পরিমাণ ইফোর্ট তোমাদের পেছনে দিতে হবে সেটা কল্পনার বাইরে, তোমরা বিশ্বাসও করতে পারবে না। 16 সাল থেকে 25 সাল এখানে টোটাল এমসিকিউ আছে কটা জানো? এখানে টোটাল এমসিকিউ আছে 3360টা। 3360টা এমসিকিউ সলভ আমাকে নিজে দিতে হবে, এবং আমি সেগুলো ভিডিও শ্যুট করবো। 3360টা এমসিকিউ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার মিলে। কল্পনা করতেছ কত বড় একটা কাজ তোমাদের জন্য এটা হচ্ছে। তোমাদেরকে আলাদা কোনো বই পড়তে হবে না, আলাদা কোনো বই কিনতে হবে না, জাস্ট ভিডিও দেখবা আর মাথায় নিয়ে নিবা। যাই হোক, আমরা আসি। এবার আসবো যে প্রথমে জানলাম কি যোগ্যতা, এবার আসবো হচ্ছে অযোগ্যতা। তারপরে আসলাম আবার কি, তারপরে আসলাম হচ্ছে যে তুমি যদি আসন শূন্য হয়ে যাবে, কি কারণে? তুমি যদি সংসদে নির্বাচিত হয়েও গেছো, হওয়ার পরে কোনো একটা কাজ করে ফেলছো যেটা হচ্ছে কি সংসদের সঙ্গে যাচ্ছে না, তো এরকম যদি কাজ হয়ে যায় তাহলে কি করতে হবে? এরকম কাজ হয়ে গেলে আসন শূন্য হবে। কোন কাজগুলো সেটা একটু আমাদের মুখস্থ করতে হবে। দেখো কত নাম্বার অনুচ্ছেদ, এটা অবশ্যই মুখস্থ করবা। এটা একটু দাগায় নাও যে সংবিধানের 37 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী আসন শূন্য হবে। কত নাম্বার? 37 নাম্বার আসন, 37 নাম্বার 67 নাম্বার অনুচ্ছেদ। নির্বাচনের 90 দিনের মধ্যে শপথ গ্রহণ না করলে, অর্থাৎ ধরো আজকে নির্বাচন হয়ে গেছে, 15 নভেম্বর নির্বাচন হয়ে গেছে। হওয়ার পরে এই 15 নভেম্বর থেকে 3 মাস করো, তাহলে 15 ডিসেম্বর, 15 জানুয়ারি, 15 ফেব্রুয়ারি, অর্থাৎ 15 ফেব্রুয়ারির মধ্যে যদি সে শপথ না নেয় তাহলে কি হবে? তাকে বাতিল করে দেওয়া হবে। তুমি যত বড়ই নিতে হও না কেন, তোমাকে 3 মাসের মধ্যে কি করতে হবে? শপথ নিতে হবে। আচ্ছা, এরপরে সংসদের অনুমতি ছাড়া ক্রমাগত 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকেন। অর্থাৎ কি, সংসদের কাছে তুমি অনুমতি নাও নেই, না নিয়ে তুমি চলে গেছো, 90 দিন পার হয়ে গেছে, তাহলে তোমার কি করতে হবে? তোমার আসন শূন্য, তোমার কি সংসদ থেকে এমপি পদ বাতিল তোমার। এরপরে কি, সংসদ যদি ভেঙে যায়, যেরকম কি হাসিনা যখন পালাইছে তখন কি হয়েছে? সংসদ ভেঙে দেওয়া হয়েছে, তার মানে যারা এমপি ছিল সবাই বাতিল হয়ে গেছে। নির্বাচিত হওয়ার পর অযোগ্য ঘোষিত হলে, নির্বাচিত হয়ে গেছো কিন্তু তারপর তোমার মাথার সিট নষ্ট হয়ে গেছে, মাথার মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে, তাহলে তুমি বাতিল। এরপরে কোনো দলের মনোনয়ন প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার পর উক্ত দলের থেকে পদত্যাগ বা বহিষ্কৃত হয়ে গেলে, অর্থাৎ তুমি কি হয়েছ? তুমি হচ্ছে বোতল পার্টি, তুমি হচ্ছে কি
তুমি বোতল পার্টি থেকে নির্বাচন করছো, বোতল পার্টি থেকে নির্বাচন করছো, নির্বাচন করার পরে তোমার কাজটা হয়েছে কি, নির্বাচন করার পরে তুমি হচ্ছে ওই দল থেকে তোমাকে বাদ দিয়ে দিছে, তুমি ওই দলের বিপক্ষে কথা বলা শুরু করে দিছো। এই যে দেখো, দলের বিপক্ষে যখন কথা বলা শুরু করে দিছো তখন তোমাকে কি ওখান থেকে বের করে দিছে। এরকম হলে তোমার সংসদ সদস্য বাতিল। সংসদ সদস্য নিজে পদত্যাগপত্র জমা দেন, কোথায় জমা দিবে? স্পিকারের নিকট। কিভাবে জমা দিবে? লিখিতভাবে। তাহলে এখানে এমসিকিউ, 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 তাহলে দুইটা এমসিকিউ আমরা এখানে পাচ্ছি যে সংসদ সদস্য নিজে যদি বলে যে না আমি আর এমপিত্ব করবো না, তাহলে বাতিল। হাসিনা পালায় না, আসলেই ঠিক, হাসিনা পালায় না, হাসিনা শ্বশুর বাড়ি গেছে। হাসিনা পালাবে না, তাই না? এখানে তোমরা বলছিলে আজকে ওবায়দুল কাদেরের ভাষায় কথা বলতে, তো যেহেতু প্রথম ক্লাসে একটু বলি তোমাদেরকে। আপা পালাবে না কি? ফখরুল সাহেব জায়গা দেবেন পঞ্চগড়ের বাসায়? শেখ হাসিনা পালায় না, শেখ হাসিনা পালিয়ে যায় এবং সাথে আমরাও পালিয়ে যাই। বলেন সবাই ঠিক কিনা? আসো পরবর্তী অংশে আমরা যাই। এবারে পড়বো আমরা সংসদের মেয়াদ বা টেনার কিরকম হবে, যে একটা সংসদ কতদূর পর্যন্ত রান করতে পারবে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব। জাতীয় সংসদের মেয়াদ হবে কত বছর? 5 বছর। আপা আসবে, তোমরা চিন্তা করো না, আপা আসবে, পরীক্ষার পর আসবে, আপা রেজাল্ট ঘোষণা করতে আসবে, ঠিক কিনা বলো? আসো পড়াশোনা একটু করি। এবার কি বললাম যে প্রথম অধিবেশনের তারিখ হতে গণনা করা হয়, অর্থাৎ নির্বাচন হওয়ার পরে প্রথম যেদিন সংসদ বসবে সেদিনের তারিখ হতে আগামী 5 বছর পর্যন্ত সংসদের মেয়াদটা থাকবে। মেয়াদ শেষের আগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে সংসদ ভেঙে দিতে পারবে। অর্থাৎ কিরকম হয়? 3 মাস আগে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কি করে? প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদটা ভেঙে দেয়, যে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নেন। ঠিক আছে? হ্যাঁ, মুদির কাছে চলে গেছে ভাই। হাসিনা পালায় না, হাসিনা মুদির কাছে চলে গেছে। বহুদিন পর স্বামীর কথা মনে পড়ছে তো। যুদ্ধ অবস্থায় রাষ্ট্রপতি সংসদের মেয়াদ সর্বোচ্চ 1 বছর পর্যন্ত বাড়াতে পারবে। এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবার খেয়াল করো, এখানে যুদ্ধ অবস্থায় দুইটা জিনিস আছে, যে একটা হচ্ছে কি যুদ্ধ অবস্থায় সর্বোচ্চ কত বছর? 1 বছর, এবং যুদ্ধ শেষ হলে বর্ধিত 6 মাসের মধ্যে বেশি নয়। অর্থাৎ যেই যুদ্ধ হয়ে গেল তখন কি 1 বছর সংসদ এক্সটেন্ড করলো, ঠিক আছে? কিন্তু যখন যুদ্ধটা কি হলো, শেষ হলো, তখন আগামী 6 মাসের মধ্যে কি করতে হবে? নির্বাচন দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে কি করতে হবে? নির্বাচন দিতে হবে। এই দুটো এমসিকিউ খুবই 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 গুরুত্বপূর্ণ। না ভাই, আমি আর কারো ভয়েস পারি না, আমি একটু ওয়াচ করতে পারি শুধু। এরপরে আসো কোরাম। কোরাম জিনিসটা কি? সংসদের বৈঠক চলার জন্য অন্তত 60 জন সংসদ সদস্যের উপস্থিতি আবশ্যক। কোরাম না থাকলে স্পিকার বৈঠক স্থগিত বা মুলতবি করেন। এখন কি হয়েছে, যে একটা সংসদের অধিবেশন বসবে কিংবা একটা বৈঠক হবে, বৈঠক হওয়ার সময় কি হবে? এই সংসদের ভেতর সর্বনিম্ন 60 জন সদস্য উপস্থিত থাকতে হবে। যদি 60 জন সংসদ সদস্য উপস্থিত না থাকে তাহলে সংসদ ওখানে স্থগিত করে দেওয়া হবে, অর্থাৎ পরের দিন আবার ঘোষণা দেওয়া হবে। কি এই 60 জনের মানে নামটাকে বলা হয় কোরাম। কোরামের সংখ্যাটা পরীক্ষায় অনেক বেশি আসে। কত? অন্তত 60 জন পরীক্ষায় এমসিকিউতে আসে।
ওয়াচ করব। তোমরা যদি ক্লাসে অ্যাক্টিভ থাকো, ক্লাসটা ঠিকঠাক মতো করো, তাহলে ক্লাসের শেষে ওয়াচ করব, তার আগে ওয়াচ করব না। আসো এবার আসো অধিবেশন বা সেশন জিনিসটা কি। সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতির অধিবেশন স্থগিত বা ভেঙে দিতে পারেন। প্রথম বৈঠকে সংসদ সদস্যের মধ্যে থেকে একজন স্পিকার, একজন ডেপুটি স্পিকার নির্বাচিত হয় এবং কি হয়, একটা সংসদীয় কমিটি গঠন করা হয়। তাহলে প্রথম বৈঠকের কাজটা কি? প্রথম বৈঠকের কাজ হচ্ছে কি, একজন স্পিকার নির্বাচিত করা, একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করা এবং একই সাথে সংসদীয় স্থায়ী কমিটি তৈরি করে ফেলা। অর্থাৎ প্রথম বৈঠকের মেইন কাজ কয়টা? 3টা মেইন কাজ। আচ্ছা, পরবর্তী অংশে আসো। এবার আসো সংসদের উপস্থিতি বা অংশগ্রহণ। কেউ যদি একাধিক নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয় তাহলে কি হবে, 30 দিনের মধ্যে কোন এলাকা থেকে প্রতিনিধিত্ব করবেন তা জানাতে হবে, নইলে তার আসন শূন্য হবে। অর্থাৎ কি, তোমরা এবার দেখবা যে বিএনপি যখন নমিনেশন দিছে তখন খালেদা জিয়া, মানে বেগম খালেদা জিয়া, উনি 3টা আসন থেকে প্রতিনিধিত্ব করবে। একটা কি, একটা হচ্ছে দিনাজপুর 3, ফেনী 3 আর বগুড়া 6 সম্ভবত, বগুড়া 6, ফেনী 3ই মনে হয়। যাই হোক, 3টা আসন থেকে উনি নির্বাচন করবে, ঠিক আছে। করার পরে উনি যখন কোনো একটা থেকে নির্বাচিত হয়ে গেছে, 3টা থেকেই ধরো নির্বাচিত হয়ে গেছে, ওনার তো সাপোর্ট ভালো, তো হচ্ছে 3টা থেকে নির্বাচিত হয়ে গেছে। হওয়ার পরে ওনাকে কি করতে হবে, 90 দিনের মধ্যে সংসদে জানাইতে হবে যে আমি বগুড়া 6 থেকে প্রতিনিধি হব বা এমপি হব, নাকি ফেনী থেকে এমপি হব, নাকি দিনাজপুর থেকে এমপি হব। বাদ বাকি 2টা আসন তাকে ছেড়ে দিতে হবে। এখন তোমাদের প্রশ্ন হতে পারে, আমি একটু তোমাদেরকেই প্রশ্নটা করি যে আচ্ছা, উনি যখন 2টা আসন ছেড়ে দিবে, সেই 2টা আসনে কি হবে? তোমরা কি বলতে পারবা সেখানের প্রতিনিধি তাহলে কিভাবে নির্বাচিত হবে? একটু বলো তো দেখি। আচ্ছা, এই ক্লাসের মাঝখানে কেউ যদি এই যে অমুক দল জিন্দাবাদ, তমুক দল জিন্দাবাদ বলো, তাহলে এমন অপমান করবা ক্লাসের মাঝখানে যে মানে লুঙ্গি তুলে দৌড়াইতে হুঁশ পাবা না। পড়তে এসে এগুলো জিন্দাবাদ জিন্দাবাদ মারাও, পরীক্ষায় পারো না আবার বলো জিন্দাবাদ জিন্দাবাদ, এমন লাথি মারবো না পেট থেকে গু বাইর হয়ে যাবে। হ্যাঁ, না তোমরা অনেকে এটার উত্তরটা জানো না। দেখো এখানে উত্তরটা কি হবে, ওই আসনগুলোতে উপনির্বাচন হবে, উপনির্বাচন হবে, ওই দল থেকে আবার নির্বাচন হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন কথা, এটা হচ্ছে মেইন কথা, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, নির্বাচনের 90 দিনের মধ্যে শপথ গ্রহণ করতে হবে, নাহলে আসন শূন্য হবে। অনুমতি ছাড়া 90 বৈঠক দিবস অনুপস্থিত থাকলে আসন শূন্য হবে। কোনো সদস্য দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচিত হয়ে পরের দল থেকে পদত্যাগ করলে, বিপক্ষে ভোট দিলে তার আসন শূন্য হবে। অর্থাৎ কি, কেউ বোতল দলটা থেকে নির্বাচন করছে, এখন সে কি করছে, বোতল দল থেকে একজন কি করছে, একটা বলছে যে আমার এলাকায় এটা লাগবে বা ওইটা লাগবে, কিংবা সরকার এটা করতেছে না, এখন কি করছে, এই নিজের দলের বিপক্ষেই চলে গেছে। তো তুমি যে দল থেকে নির্বাচিত হইলা, যে দলের দানা পানি খাইলা, সে দলের বিপক্ষেই চলে গেলে, তাহলে তোমাকে কি আর রাখবে না, তখন তোমার আসন কি বাতিল হয়ে যাবে। এবার আমরা পড়ব জাতীয় সংসদের গঠন, কার্যাবলী এবং ক্ষমতা। এর মধ্যে কি কারো সমস্যা আছে? একটু আমাকে জানাবা, কোনো সমস্যা আছে কিনা। বোতল মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক।
আচ্ছা, ক্লাসটা কি চলবে? ক্লাসটা কি চলবে? যারা যারা ক্লাসটা পছন্দ করছো, আমাকে না ক্লাসটাকে পছন্দ করছো, তারা লিখবা চলবে। যাদের পছন্দ হয় নাই তারাও লিখবা চলবে, কারণ না চললেও তোমাকে ক্লাস করাই লাগবে, যেহেতু গ্রুপে ঢুকছো। কোনো ছাড় নাই, কোনো ছাড় হবে না। $1.2K হয়ে গেছে, ওটাতে একটু ফোকাস দিও। $1.2K উপর ফোকাস দিবা, তাহলে একটা ছবি তুলে নিলাম, কারণ এটা হচ্ছে তোমাদের সঙ্গে প্রথম স্মৃতি আমার। থ্যাংক ইউ সো মাচ, গুড বয়। 1, 2, 3 অধ্যায়। আচ্ছা, কোরআনটা আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমি বলতেছি। দেখো, খেয়াল করো, কোরআন জিনিসটা হচ্ছে কি, ধরো তোমার বিয়ে দরকার, তোমার বিয়ে হবে, এরা কাকে পচাই দেই দেখি? যার নাম সামনে পাবো তাকে পচাবো, যার নাম সামনে পাবো তাকে পচাবো। কাউকে পাচ্ছি না। আচ্ছা থাক, নতুন পোলাপাইন। ধরো কুদ্দুস আর হালিমা, কুদ্দুস আর হালিমার বিয়ে হবে। এখন বিয়ে হওয়ার ন্যূনতম শর্ত কি? ন্যূনতম শর্ত, বরপক্ষ এবং কনে পক্ষ থেকে 20 জনকে থাকতে হবে। কত? আচ্ছা ধরো 60 জনকে থাকতে হবে। বরপক্ষের থাকতে হবে 30 জন, মেয়ে পক্ষের থাকতে হবে হচ্ছে 30 জন। এখন এই 30 জন যদি উপস্থিত না থাকে, তাহলে এই বিয়েটা আর হবে না। এটাই হচ্ছে শর্ত। সংসদের শর্ত এরকম যে সংসদের কোনো একটা বৈঠক বা সভা বা একটা সেমিনার বা একটা সেশন বা অধিবেশন যাই বলি না কেন, সেটা পরিচালনা করতে গেলে নিম্নপক্ষে কতজন দরকার? নিম্নপক্ষে 30 60 জন দরকার। যদি 60 জন এমপি না থাকে, তাহলে কখনোই ওই অধিবেশন বা বৈঠক চলবে না। সেদিনের মতো ওটা স্থগিত, নতুন একটা তারিখ ঘোষণা দিয়ে দিবে। এখন কি বুঝে আসছে? আচ্ছা ঠিক আছে, এবার হচ্ছে কথা কি, সাকিব তুমি তো পেইড ব্যাচের স্টুডেন্ট, খুব সাবধান ভাইয়া, খুব সাবধান, একবার বলে দিলাম, খুব সাবধান। তোমরা যারা মাছ কাটতে জানো, ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আমি ক্লাসে কখনো 80+ আলোচনা করি না, ঠিক আছে, কখনো 18+ কোনো কথা বলি না, গালি দিলে ডিরেক্ট গালি দিয়ে দেই, কিন্তু কোনো 80+ জোক মারি না। কারণ কথা হচ্ছে কি, মাছ কাটতে যে দেখবা মা খালারা ছাই দিয়ে ধরে, যে মাছটা বেশি মনে করো নাড়াচাড়া করতেছে তাকে কি করে, তাকে তারপরে ছাই দেয়, চুলার ছাই দিয়ে তাকে ধরে কেটে ফেলে। তো ক্লাসের মাঝখানে যে মাছগুলা বেশি বেশি লাফালাফি করবে তাদেরকে ছাই দিয়ে ধরবো, ছাই দিয়ে ধরে কেটে ফেলবো। এটা হচ্ছে আমার বাংলা কথা। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা গাইডলাইন সেশনের কথা বলছিলাম, ঠিক আছে, তোমাদের গাইডলাইন সেশনের কথা বলছিলাম। এখন তোমাদের একটা গাইডলাইন সেশন থেকে তোমাদের সমস্যাটা সমাধান করে দেই। গাইডলাইন ক্লাসটা কীরকম হবে আমি তোমাদেরকে একটু বলি, এটা সবাই শুনে রাখবা, কারণ তোমাদের এখন সব থেকে বেশি দরকার হচ্ছে এটা। প্রি টেস্ট হয়ে গেছে,
টেস্ট হওয়ার পরে তোমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে কি, তোমাদের সব থেকে বড় সমস্যা হচ্ছে ভাইয়া এখন টেস্টের জন্য প্রিপারেশন কিভাবে নিলে সব থেকে বেটার আউটপুট পাবো, টেস্টের থেকে কিভাবে প্রিপারেশন নিলে সব থেকে বেটার রেজাল্ট পাবো। এক্ষেত্রে তোমাদের 5টা জিনিস বাধা হয়ে দাঁড়ায়। কয়টা জিনিস? 5টা জিনিস বাধা হয়ে দাঁড়াবে। সেই 5টা জিনিসগুলো তোমাদেরকে একটু বলতেছি, একটু আমার কথা কমেন্ট করা বন্ধ করে আমার কথাটা একটু সবাই শোনো, হাত জোর করে বলতেছি কমেন্ট করা বন্ধ করে আমার কথাটা একটু শোনো এবং খাতায় নোট করে রাখো এই জিনিসগুলো কাজের। দেখো বোর্ডে 5টা প্রশ্ন লেখা আছে, এই 5টা প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি A+ পাইতে চাও। প্রথম প্রশ্ন খেয়াল করো, কিভাবে এখন থেকে পড়লে টেস্টে A+ পাওয়া যায়? আমি একদম সহজ কথায় লিখি, অমানুষের মতো পড়লে, অমানুষের মতো পড়লে, অমানুষের মতো পড়লে কি হবে? টেস্টে A+ পাওয়া যাবে। এখন অমানুষের মতো পারে কোনটা পড়ে দেখবা, যারা 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 দেখবা খুবই ফেসবুকিং করতেছে, সকালে ঘুম থেকে উঠে আগে ফোন চালানো শুরু, বিকেলবেলা বের হয়ে আড্ডা, বন্ধু কোথায় আসিস, আয় ব্রিজে আয়, বন্ধু কোথায় আসিস, চল গার্লস কলেজের সামনে যাই, মেয়ে দেখবো আজকে, বন্ধু কোথায় আসিস, আজকে খাওয়া দাওয়া করবো। এরা মানুষ, তোমাদের হইতে হবে অমানুষ, তোমাদের হইতে হবে কি? অমানুষ হইতে হবে। সকালে ঘুম থেকে উঠে পড়তে হবে, দুপুরে খাওয়ার পরে 20 মিনিট ঘুমাবা, 20 মিনিট ঘুমানোর পরে আবার পড়তে বসবা, আমাদের ক্লাস করবা, দিনে 5টা করে ক্লাস নিচ্ছি তোমাদের জন্য, 5টা ক্লাস করবা, রাতে ঘুমানোর আগে 5টা ক্লাস থেকে কি কি নোট করছো, কি কি নোট করছো নোটটা রিভিশন দিবা, রিভিশন দিয়ে ঘুমাই যাবা, 12টার মধ্যে ঘুমাই যাবা। ঘুমানোর পর পরের দিন সকালে উঠবা ভোরে, যারা নামাজ পড়ো নামাজ পড়বা, যারা পড়ো না তারা পড়ার চেষ্টা করবা। নামাজ পড়ার পরে কি করবা? পরে আবার ওই নোটটা দেখবা, আগের দিন ক্লাসের নোটটা দেখবা, নোট দেখার পরে কি করবা? আগের দিন যে কয়টা অধ্যায় পড়ানো হয়েছে সেই কয়টা অধ্যায় 9টা 10টার মধ্যে রিভিশন দিয়ে দিবা। কলেজ থাকলে কলেজ করবা, কলেজ থেকে আসবা, এসে আবার ক্লাসে বসবা। তাহলে তোমাকে কি করতে হবে? সময় অপচয় করা যাবে না। এই ফোন আজকে থেকে মাথায় রাখবা, এই ফোন আজকে থেকে তোমার জীবন থেকে ডিলিট। এই ফোন রেখে কোনো কাজ নাই, এই ফোন রেখে কোনো কাজ নাই, বাস্তব সত্যি কথা বলতেছি, এই ফোন রেখে কোনো কাজ নাই। আজকে যে রিলসটা তুমি দেখতেছো সেই রিলসটা আজকে না দেখলে আগামী 1 বছর পরেও পাবা, কিন্তু আগামী 6 মাসের মধ্যে তোমার ফাইনাল পরীক্ষা 2বার দিতে পারবা না, 1 বছর গ্যাপ হয়ে যাবে। ফাইনাল পরীক্ষার রেজাল্ট খারাপ করলে কেউ কোনো এক্সকিউজ শুনবে না, কিন্তু আজকে যে রিলটা দেখছো সেই রিলসটা 1 বছর পরেও তুমি পাবা। এটা শাকিব খানের ছবি নামছে, ধরো মা বড় না বউ বড়, এই ছবিটা আজকে না দেখলে কি ডিলিট হয়ে যাবে? হবে না। আজকে না দেখলে ডিলিট হবে? হবে না। এই ছবিটা তুমি 1 বছর কেন 100 বছর পরেও দেখতে পারবা। ডিজিটাল মিডিয়ার যুগ, 100 বছর আগের জিনিসও দেখা যায়। এটা 25 সাল, তুমি 2225 সালে আসেও তুমি দেখতে পারবা, সমস্যা নাই। কিন্তু আজকে যদি না পড়ো আলটিমেটলি টেস্টে খারাপ করবা, ফাইনালে খারাপ করবা। তাহলে আমি তোমাদের সহজভাবে একটা কথা বলে দিচ্ছি যে কিভাবে পড়লে পাবা A+ এনশিওর করতে পারবা, কিভাবে পড়লে A+ এনশিওর করতে পারবা। অমানুষের মতো পড়তে হবে। মানুষ হইলে ওই রিলস দেখবা, অমানুষ হইলে তোমার সম্পর্ক হবে টেবিলের সঙ্গে। তুমি যদি টেবিলের সাথে তোমার সম্পর্ক বজায় রাখতে পারো আলটিমেটলি দিন শেষে অন্তত বলতে পারবা যে ভাইয়া আমি A+টা নিজের যোগ্যতায় নিজের পরিশ্রমে এনশিওর করতে পারছি, A+ হচ্ছে আমার, এই কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিতে যাবা, তোমার মধ্যে এটা থাকবে। যদি সারাদিন রিলস দেখো ওর পিছনে ঘোরাঘুরি করো আলটিমেটলি দিন শেষে তুমি শুধু এক্সকিউজ দিবা যে পরীক্ষার প্রশ্ন কঠিন হয়েছে, জ্বর আসছে, এটা হয়েছে সেটা হয়েছে, তোমার শুধু এক্সকিউজ দিবা, তুমি এর বাইরে কিছুই দিতে পারবা না। তো কি করতে হবে? প্রথম কাজ, এখন থেকে পড়লে হবে অমানুষের মতো পড়তে হবে। সবাই বুঝছি তো? সবাই তো পড়বো এখন থেকে, আমার সাথে সবাই ইনশাল্লাহ বলবা, সবাই কমেন্টে লিখবা যে পড়বো ইনশাল্লাহ, সবাই লিখবা। আজকে থেকে নতুন একটা জার্নি, আজকে থেকে নতুন জার্নি। আর আমি তৌফিক ভাইয়া দায়িত্ব নিচ্ছি তোমাদেরকে, তোমাদের যে পরিমাণ ডেডিকেশন, মোটিভেশন, ডিসিপ্লিন শেখানো দরকার, বলা দরকার, রুটিন করে দেওয়া দরকার, সব কিছু আমি নিজ দায়িত্বে তোমাদেরকে করে দেবো। আমি আজকে এখানে লাইভে দাঁড়াই বলতেছি, ঠিক আছে? আমার পোস্ট তোমরা ফলো করবা, আমার পোস্ট ফলো করলে ইনশাল্লাহ তোমরা সব ধরনের গাইডলাইন পেয়ে যাবা ইনশাল্লাহ, ঠিক আছে? সবাই আজকে থেকে পড়বো তাহলে ইনশাল্লাহ। ঠিক আছে, পরের অংশে যাই। পরের অংশে কি বলছি? পড়ার গতি কিভাবে ধরে রাখবো। এখন আমাদের সমস্যা কি? আমি তোমাদের একটা কথা বলি, আমাদের সমস্যা কি? আমি তোমাদেরকে আজকে মোটিভেট করলাম
যে ভাইয়ারা তোমরা খুব ভালো করে পড়ো, তোমরা কি করবা, আগামীকালকে কত তারিখ, 16 তারিখ, আগামীকালকে তোমরা কি করবা, আগামীকালকে তোমরা 10 ঘন্টা পড়বা। 17 তারিখে তোমরা কি করবা, মোটিভেশন একটু ডাউন হয়ে গেল, 8 ঘন্টা। 18 তারিখে কি করলা, 5 ঘন্টা। 19 তারিখে কি করলা, 4 ঘন্টা। 20 তারিখে কি বলবা, ভাইয়া আজকে পড়ি নাই। এরকম হয়ে যাবে ব্যাপারটা, এরকম হয়ে যাবে ব্যাপারটা। আমি রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তোমাদের কাজ কি, আজকে থেকে রুটিন করো, টেবিলের সামনে লিখে রাখো। আজকে থেকে রুটিন হবে তোমাদের, টেবিলের সামনে লিখে রাখবা যে অন্তত অন্তত প্রতিদিন 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 5 ঘন্টা পড়াশোনা করব। তোমার বাসায় যাই কিছু হয়ে যাক, ঝগড়া লাগুক, গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া হোক, ভাত না খাইতে পারো, কাছে টাকা থাকুক চাই না থাকুক, বই থাকুক না থাকুক, তোমার ডেইলি পড়াশোনা যেন 5 ঘন্টা পূরণ হয়। 5 ঘন্টার 1 মিনিট কম হলে নিজের গালে 3টা থাপ্পড় দিবা। 5 ঘন্টার 1 মিনিট যদি কম হয়, নিজের গালে 3টা থাপ্পড় মারবা। থাপ্পড় মেরে আবার পড়তে বসবা, থাপ্পড় মেরে ঘুমানোর দরকার নাই, থাপ্পড় মেরে পড়তে বসবা। ডেইলি 5 ঘন্টা তোমাকে পড়তে হবে। 5 ঘন্টার বাইরে তোমার মনের ইচ্ছা, কিন্তু 5 ঘন্টার কমে তুমি পড়বা না। এটা হচ্ছে তোমার পড়াশোনার গতিকে ধরে রাখবে, ঠিক আছে? এরপরে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, পড়তে হবে। ভাইয়া যেটা পড়াবে সেটা পড়তে হবে, ভাইয়া যেটা বাদ দিবে সেটা নিয়ে নাক গলানো যাবে না। কি ডিপেন্ড করতেছে, ভাইয়া যা পড়াবে, ঠিক আছে? ভাইয়া যা পড়াবে, ভাইয়া যা পড়াবে সেটা পড়বো। ভাইয়া যা বাদ দিতে বলছে সেই জিনিসটা বাদ দেবো। কারণ খেয়াল রাখো, আমার সাজেশন থেকে টেস্ট পরীক্ষায় আমার পেইড ব্যাচের যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করে দেখবা যে তারা প্রি টেস্ট পরীক্ষায় কমন পাইছে কিনা। আমি তাদেরকে সাজেশন দিয়ে দিয়েছি, তোমাদেরকেও দিব। টেস্ট পরীক্ষায় তোমরা কমন পাবা। তা আমি যা পড়তে বলবো আমার উপর ভরসা রাখবা, আমার অভিজ্ঞতার উপর ভরসা রাখবা, সেটা তোমরা কমপ্লিট করবা, ইনশাল্লাহ টেস্ট পরীক্ষায় কমন পাবা। তো ভাইয়া যেটা বলবে, ভাইয়ার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। ভাইয়া যেদিকে যাবে, কোশ্চেন করা ছাড়া সেদিকে যেতে হবে। এরপরে কত ঘন্টা পড়তে হবে, পড়ার কোনো নির্দিষ্ট ঘন্টা হয় না, পড়ার কোনো নির্দিষ্ট ঘন্টা হয় না ভাই। কারো পড়া 2 ঘন্টায় হয়, কারো পড়া 20 ঘন্টায় হয়, কারো পড়া 10 ঘন্টায় হয়। সেম পড়া এক একজনের এক এক সময়ে হয়। যতক্ষণ পর্যন্ত ভেতর থেকে শব্দ না আসছে যে ভাই আজকে অনেক পড়লাম, আজকে বাদ দে। অনেক পড়লাম মানে কি, 1 ঘন্টা পরে 2 ঘন্টা রিলস দেখলাম, এমন না, ঠিক আছে? 1 ঘন্টা পড়লাম আর 1 ঘন্টা রিলস দেখলাম, এটা না ভাই। পড়তে হবে 1 ঘন্টা, 2, 3, 4, 5, 6। যখন 6-7 ঘন্টা পড়বা, একটা জিনিস আমি সেদিন ক্লাসে বলছিলাম যে তোমার পড়াশোনা দেখে মানুষ যাতে বলে যে ছেলেটা পরিশ্রম করছে, এই কথাটা বের করতে পড়াশোনা করবা। তোমার পড়াশোনা শুনে মানুষ যাতে বলে যে না এই ছেলেটা পড়াশোনা করছে, বাপ মা যেন উঠে এসে বলে যে বাবা আর পড়িস না, এই পরিমাণ পড়াশোনা করে দেখো, সাকসেস তোমার কাছে আসবেই ভাই। আজকে এটা প্রথম দিন, এই জন্য কথাগুলো বলতেছি, এরপরে আর বলবো না। সাকসেস তোমার কাছে আসবে, তোমার পড়াশোনা দেখে তোমার বাপ মা যেন বলতে পারে যে বাবা হইছে আর পড়িস না, এখন ঘুমাই যা। তুমি কি করো, 1 ঘন্টা ফোন দেখো, 1 ঘন্টা ফোন দেখে 5 মিনিট পড়ো, 5 মিনিট ফোন দেখার পরে তুমি কি হারাই যাও। এই যে আমি তোমাদেরকে এখানে বলছি, এখানে এটা কে আমি চিনি না আসলে, এই যে মেনিহা মিমি বলছে যে ভাইয়ার দেওয়া সাজেশন ফর্মটা প্রি টেস্ট পরীক্ষায় অনেক কমন পাইছি, তার মানে আমার উপর ভরসা রাখো, আমি তোমাদেরকে পড়াই দেব। কিন্তু ব্যাপার হচ্ছে একটাই, তোমার পড়াশোনার টেবিলে দেখে যেন মনে হয় যে না ছেলেটা পড়াশোনা করছে, ওর পেছনে আমি যে পরিশ্রমটা নিয়েছি সে পরিশ্রমটা কাজে লাগছে, এটার প্রতি ভরসা রাখতে হবে। যদি এই ভরসা নিজের উপর তৈরি করতে পারো, 2 দিন পরে ভাইয়ারও দরকার নাই, নিজে নিজের পড়া গুছাই A+ পাইতে পারবা। কিন্তু পড়ার জন্য একটা রিদম তৈরি করতে হবে। একদিন 1 ঘন্টা পড়ো, আগামীকালকে 2 পড়ো, পরশু দিন 3 পড়ো, 3 ঘন্টায় 2 সপ্তাহ পড়ো, তারপরে 4 ঘন্টা পড়ো, তারপরে 5 ঘন্টা পড়ো, তারপরে 6 ঘন্টা পড়ো। পড়ার তো শেষ নাই, কিন্তু এই 6 ঘন্টা থেকে 5, 4, 3, 2, 1 এরকম করা যাবে না। তোমার পড়াশোনা করতে হবে কি, আজকে থেকে আরেকটা কাজ করো, সবাই ক্যালেন্ডার আছে না বাসায়, ক্যালেন্ডারে লিখে রাখবা, ক্যালেন্ডারে লিখে রাখবা যে ডেইলি কয় ঘন্টা পড়াশোনা করছো। নিজের কাছে সৎ থাকবা, নিজের কাছে সৎ থাকবা। আমি এখানে একটা স্পেশাল ঘোষণা দিচ্ছি তোমাদের জন্য। আজকে থেকে, আজকে 15 নভেম্বর আমাদের কোর্সে 1 মাস চলবে, তোমাদের টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত। তাহলে খেয়াল করো, 70% কোর্স শেষ হয়ে যাবে। FRBর ঘোষণা তো দিয়েই দিছে অলরেডি, সেটা বিষয় না, কিন্তু আমি তোমাদেরকে বলতেছি কি 1 মাস পর্যন্ত ক্যালেন্ডারে লিখে রাখবা যে আগামীকালকে 16 তারিখ
16 তারিখে কত ঘন্টা পড়ছি? 16 তারিখের নিচে ছোট্ট করে রেখে রাখবা 5 ঘন্টা। 17 তারিখ আসবে, 17 তারিখে কত পড়ছি? 2 ঘন্টা। 18 তারিখ আসছে, 18 তারিখে পড়ছি কত? 6 ঘন্টা। এইভাবে পুরো 1 মাস হিসাব করবা যে ভাই 1 মাসে আমি কতটুকু পড়লাম, তাহলে নিজেকে জাজ করতে পারবা। নিজেকে জাজ করা খুব ইম্পর্টেন্ট। আমার কথা আশা করি তোমায় বুঝতে পারছো। এই পড়া কিন্তু ভাইয়াদের ক্লাস লেকচার না, তোমার বাসায় পড়া। ক্লাস করলাম সেটা ইনক্লুড করবা না, বাসায় ভাইয়াদের বাইরে যেটা পড়তেছো সেটা ক্যালেন্ডারে লিখে রাখবা। আগামী 1 মাস পরে তোমরা সবাই মিলে গ্রুপে পোস্ট করবা, সবাই মিলে গ্রুপে পোস্ট করবা যে ভাইয়া আমি গত 1 মাসে 200 ঘন্টা পড়ছি, 500 ঘন্টা পড়ছি 1 মাসের মধ্যে। এই জিনিসগুলো আমি তোমাদের সবার কাছে চাই। তো এই জিনিস মেনটেন করলে তোমাদের টেস্টে কি আসবে? A+100% আসবে ইনশাল্লাহ। তুমি এর আগে অনেক মোটিভেশন পাইছো, এর আগে অনেকজন তোমাকে এই কথাগুলো বলছে, কিন্তু আলটিমেটলি এই কোর্স ওয়াইজ এভাবে পাও নাই। তোমরা পেইড ব্যাচের স্টুডেন্টও না, তোমরা সবাই ফ্রি ব্যাচের স্টুডেন্ট, তারপরও পেইডের মতো তোমাদের সঙ্গে আমার সম্পর্ক। তা আশা করবো 1 মাস পরে অন্তত আমাদেরকে নিরাশ করবা না তোমরা। কারণ দেখতেছো যে এই যে ক্লাস শুরু হচ্ছে, তুমি এর জন্য আমাকে 5 পয়সাও দাও নাই। 5 পয়সাকে দিছো, 5 পয়সাও তুমি আমাকে দাও না। এই যে ক্লাস এত বড় 76 পাতার একটা স্লাইড বানাইছি, এই স্লাইডটা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। তো এই স্লাইডটা করতে কষ্ট হয় নাই আমার। যে অপারেটরটা করছে আমার ছোটো ভাই জোহা, এই স্লাইডটা করছে, জোহার কষ্ট হয় নাই। সোহেল একটু আগে এই সব কিছু সেট আপ ঠিক করে দিল, ওর কষ্ট হয় নাই। বনি ভাই সব কিছু ম্যানেজ করতেছে, বনি ভাইয়ের কষ্ট হয় নাই। পিয়াস আমাদের ম্যানেজার, পিয়াস সারাদিন তোমাদের পিছনে লেগে আছে, ওর কষ্ট হয় নাই। বাকি যারা স্টাফ আছে তারা তোমাদেরকে গ্রুপে অ্যাড করতেছে, তাদের কষ্ট হয় নাই। 1 পয়সা দিছো, 1 পয়সা চাইও নাই। জাস্ট তোমাদের জন্য একটা পেইড ব্যাচ নামাই ফেলছি আমরা। তারা বুঝতেছো তুমি যদি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করো তাহলে ভাই আল্লাহ যেন তোমাকে মাফ না করে। যে পড়াশোনা করলাম না, হুদাই হুদাই ভাইয়াদের গ্রুপে ঢুকে আসি, বারবার বলতেছে আল্লাহ যেন তোমাকে মাফ না করে। আল্লাহর কাছে একটা দাবি রেখে দেবো আমরা যে ভাই ওদের জন্য পরিশ্রম করছে, ওরা আমাদের জন্য পড়ে নাই। আচ্ছা, এবার আমরা পরবর্তী অংশে যাই। এবার আমরা পড়ব। আমরা টিভি খুললেই একটা আলোচনা সবসময় দেখি, টিভি খুললে একটা আলোচনা সবসময় দেখি যে আচ্ছা যারা যারা বলছো যে ইনশাল্লাহ A+ পেয়ে দেখাবো ভাই, তাদের জন্য আমার ভালোবাসা। যারা যারা বলছো এই গাটসটা যাদের মধ্যে আছে যে ভাই A+ আপনার কথা শুনছি পায়ে দেখাবো, আমি মনে করি তোমরা A+ পাবা ইনশাল্লাহ। এই শক্তিটা ভেতরে রাখো, এই শক্তি রাখলে A+ পাবা। যার মধ্যে এই শক্তি নাই সে দেখবা মারা খাইছে, দেখো আজকে বলবো প্রধান প্রধান বিষয়সমূহ কি কি। প্রথম কথা, সংসদ আহ্বান স্থগিত ভেঙে দেওয়ার নিয়ম তৈরি করা। অর্থাৎ সংসদ কখন থেকে ডাকা হবে, কখন স্থগিত করা হবে, কখন ভেঙে দেওয়া হবে, এই নিয়মটা কে করবে? জাতীয় সংসদ করবে। সংসদ সদস্যদের শপথ প্রক্রিয়া তৈরি করা। অর্থাৎ কি, যারা যারা নির্বাচিত হবে তাদের শপথ গ্রহণ প্রক্রিয়া তৈরি করতে হবে। যদি শপথ গ্রহণ প্রক্রিয়া না তৈরি করতে পারি তাহলে কি হবে? সংসদের বাধা হয়ে যাবে, সংসদের নিয়মে বাধা তৈরি হয়ে যাবে। স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচনের পদ্ধতি তৈরি করতে হবে। প্রশ্ন উত্তর পর্ব পরিচালনার নিয়ম করতে হবে। এখন দেখো প্রশ্ন উত্তর পর্বটা কি তোমরা সবসময় টিভিতে দেখছো, বিটিভি খুললেই আমরা দেখতাম। ধরো যে আমি একটা উদাহরণ দিয়ে দিই তাহলে মনে থাকবে তোমাদেরকে। প্রশ্ন উত্তর পর্বটা কীরকম হবে? এটা হচ্ছে ওবায়দুল কাদের, ওকে ভাই, ওবায়দুল কাদের। এটা হচ্ছে কি? এটা হচ্ছে কুদ্দুস মিয়া, কুদ্দুস মিয়া কি? কুদ্দুস মিয়া কুষ্টিয়ার এমপি। কুদ্দুস মিয়া এখন বলছে যে আমি বিগত সংসদে মাননীয় সড়ক এবং জনপদ মন্ত্রণালয়ের কাছে আমার কুষ্টিয়ার প্রধান সড়কের বাজেট চাইছিলাম, কিন্তু সব দিকে বাজেট দেওয়া হলেও আমার কুষ্টিয়ায় কোনো বাজেট দেওয়া হয় নাই। মাননীয় সড়ক এবং জনপদ মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে আমি জানতে চাই কেন দেওয়া হলো না। তখন কি করবে? সড়ক এবং জনপদ মন্ত্রী যে আছে ওবায়দুল কাদের, সে কিভাবে বলবে? সে বলবে আপনাদের সব টাকা আমি রেখেছি, এজন্য রাস্তার জন্য কোনো বাজেট দিতে পারিনি।
ওবায়দুল কাদের এভাবে কথা বলবে যে আপনাদের সবগুলো টাকা তো মেরে খাইছে, এই জন্য বাজেট দিতে পারে নাই। এটা কি দেখাইতো? এটা বিটিভিতে দেখাইতো, ঠিক আছে, এটা বিটিভিতে দেখাইতো। এটা হচ্ছে প্রশ্ন উত্তর সেশন। এবার দেখো সংসদের সদস্যের মধ্যে আচরণবিধি কি করতে হবে। উদ্দেশ্য সংসদের কার্যক্রমকে সুশৃঙ্খল এবং কার্যকরভাবে পরিচালনা করা। এরপরে দেখো সংসদের ভাষা, সংসদে তাহলে কোন কোন ভাষা ব্যবহার করতে পারবে একটু খেয়াল করো তো। দেখো জাতীয় সংসদে সরকারি ভাষা হচ্ছে বাংলা, অর্থাৎ সবাই এখানে বাংলায় কথা বলবে। সংসদের কার্যবিবরণী এবং রেকর্ড বাংলা ভাষায় সংরক্ষিত হবে। স্পিকারের অনুমতি নিয়ে কোনো সদস্য ইংরেজিতে বক্তব্য রাখতে পারে, কেউ চাইলে ইংরেজিতেও বক্তব্য রাখতে পারে। সেক্ষেত্রে কার দরকার আছে? দরকার আছে হচ্ছে স্পিকারের অনুমতির। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ এবং সদস্যদের মধ্যে বিশেষ অধিকার এবং দায় মুক্তি। সংসদের কার্যধারার বৈধতা নিয়ে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। অর্থাৎ কি সংসদ নিজের গতিতে চলবে, এই নিজের গতিতে চলার মাঝখানে কোনো আদালতে প্রশ্ন করা যাবে না যে সংসদ ওইভাবে চলছে কেন। আদালতের ঊর্ধ্বে হচ্ছে কোথায়? সংসদ। আচ্ছা এখানে একটা বলছে যে আগের টপিক ছাড়া বুঝতে পারবো না। ভাই শোনো, স্লাইড তো আছে, আগের টপিক বাদ দেওয়ার কোনো কিছু হয়নি। সংসদের কমিটি কত প্রকার, এই কমিটি কত প্রকার এটা তোমার পরীক্ষায় আসবে না ভাই। একটু ট্রাস্ট রাখো, যা জায়গা থেকে পড়াচ্ছি সেটার উপর একটা বিশ্বাস রাখ ভাই। নতুন নতুন পরিচয় তো বিশ্বাস জন্ম নিতে সময় লাগবে, বিশ্বাস অন্তত আমার কাছে ভাঙবে না। একটু সময় রাখো, যা পড়াচ্ছি পড়ো, কমন আসবে। যা স্লাইডে আছে সবই গুরুত্বপূর্ণ, এটা তো আমি বলি নাই। এই লাইনটা গুরুত্বপূর্ণ, পরের লাইনটা না গুরুত্বপূর্ণও তো হইতে পারে, কিন্তু স্লাইডটা তোমাকে পড়তে হবে। যা পড়াচ্ছি সেটার প্রতি একটু মনোযোগ দাও, দেখবা ভালো হচ্ছে। আর এখানে এমন কি পড়াইছি, এটা কি গণিত নাকি রে যে একটা সূত্র বাদ দিয়ে আর একটা সূত্রে আসলাম। এবার দেখো সংসদের কার্যধারা বৈধতা নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। সংসদের কার্যপ্রণালী নিয়ন্ত্রণ বা শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ব্যক্তি আদালতের এখতিয়ারের বাইরে থাকবে। অর্থাৎ কি যারা সংসদকে নিয়ন্ত্রণ করে, যারা কি করে সংসদকে নিয়ন্ত্রণ করে, সেই নিয়ন্ত্রিত মানুষদের মধ্যে থেকে কারো সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না। অর্থাৎ কি তারা আদালতের ঊর্ধ্বে থাকবে। আচ্ছা আসতে বলতেছি, দেখো সংসদে বা কমিটিতে বক্তব্য বা ভোট প্রদানের জন্য কোনো সদস্যের বিরুদ্ধে মামলা করা যাবে না। অর্থাৎ বলছে কি যে আমার এলাকায় 10 কোটি টাকা বাজেট দরকার, আপনি কি একমত? আমার এলাকায় 10 কোটি টাকা বাজেট দরকার, আমি বাজেট পেশ করব। মাননীয় সংসদ সদস্যগণ, আমি স্পিকার ধরো বলতেছি যে আপনারা কি এর সাথে একমত? কিংবা বলছে যে ওবায়দুল কাদের গরুচোর, সংসদ সদস্যগণ আপনারা কি একমত? তখন সবাই বলছে হ্যাঁ একমত। এখন মানুষজন কি করছে? সংসদ সদস্যের জন্য মামলা করছে। না, এ মামলা করতে পারবে না। হ্যাঁ বা না ভোট যে কেউ দিতে পারবে, কিন্তু কারো বিরুদ্ধে মামলা করা যাবে না। সংসদ কর্তৃক প্রকাশিত কোনো রিপোর্ট, কাগজপত্র, ভোট কার্যধারার জন্য কোনো মামলা করা যাবে না। অর্থাৎ সংসদের ওপর কোনো যেটা রিপোর্ট আছে সেই রিপোর্টটা কি, সেই রিপোর্টগুলো হচ্ছে কোনো মামলা হবে না, কোনো ভোটের জন্য মামলা হবে না, কোনো আইনের জন্য মামলা হবে না। অর্থাৎ কি সংসদ মামলার ঊর্ধ্বে। সংসদের বিশেষ অধিকার আইন দ্বারা নির্ধারিত হতে পারবে। অর্থাৎ কি সংসদের জন্য বিশেষ অধিকার বা বিশেষ আইন আছে। যখন ক্লাসে পড়াবো তখন বই খুঁজবা না, ক্লাসে পড়াবো তাকাই থাকবা, ক্লাসটা কমপ্লিট করবা। বই পড়তে যা যদি খুঁজে না পাও, ক্লাসে এসে একটা স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে পড়াশোনা করবা। এবার আসো জাতীয় সংসদের ক্ষমতা এবং কার্যাবলী। বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে রাষ্ট্রের সার্বভৌম আইন প্রণয়নকারী সংস্থা। 2 নাম্বার, এটা কি আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা কি? সারা দেশে বলবৎযোগ্য আইন প্রণয়ন, সংশোধন, বাতিল করার একচ্ছ ক্ষমতা। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জায়গায় যে কারো ওপর, মানে যে কোনো ব্যক্তি, যে কোনো জায়গায়, যে কোনো সংস্থা, যে কোনো দল, যে কোনো মত, যে কোনো শ্বশুর, যে কোনো শাশুড়ি, যে কোনো বউ, যে কোনো জামাই, যারই কোনো আইন থাক, তার উপরই জাতীয় সংসদের আইন থাকবে।
অর্থাৎ জাতীয় সংসদের আইন একচ্ছ ক্ষমতার অধিকারী, অর্থাৎ এর উপরে কোনো আইন বাংলাদেশে তৈরি হতে পারবে না। এরপরে হচ্ছে কি, সংসদ সরকারি নীতি নির্ধারণ করবে, সংসদ অন্য কোনো কর্তৃপক্ষকে উপ আইন প্রণয়নের ক্ষমতা দিতে পারবে। অর্থাৎ কি বলল, জাতীয় সংসদে সহজ কথা যে আমরা একটা আইন তৈরি করব, কিন্তু আমরা করতে পারতেছি না। আমরা বললাম কি, যে জাতীয় সংসদ থেকে বলা হলো যে বিচার বিভাগ আপনার ওপর এই টপিকের ওপর, এই বিষয়ের ওপর আইন প্রণয়নের ক্ষমতা দিলাম, আপনি একটু আমাদের আইন প্রণয়নটা করে দেন। বিচার বিভাগকে বলল, তখন কি করবে, এই যে বিচার বিভাগ আইন প্রণয়নের ক্ষমতায় আইনটা তৈরি করে সংসদের হাতে দিয়ে দিবে। তাহলে এর পারমিশনটা কে দিল? পারমিশনটা দিল হচ্ছে জাতীয় সংসদ। এক অধিবেশনের পর 60 দিনের বেশি বিরতি থাকবে না। অর্থাৎ আজকে অধিবেশন হলো, এরপরে 60 দিনের বেশি গ্যাপ থাকবে না, তার মধ্যে আরেকবার অধিবেশনে বসতে হবে। রাষ্ট্রপতির অনুমোদন প্রক্রিয়া কি? রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি দেন কিংবা ফেরত পাঠান। ধরো বলতেছি কি, ওকে ভাই, ওবায়দুল কাদের ভাই গরুচোর। ওবায়দুল কাদের ভাই কি? ওবায়দুল কাদের ভাই হচ্ছে গরুচোর। এখন বলছে আমরা ওবায়দুল কাদেরের নামের আকিকা কিভাবে করব? নামের আকিকা করব হচ্ছে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠাইলাম যে রাষ্ট্রপতি আপনি একটু দেখেন, আমরা ওবায়দুল কাদেরকে গরুচোর বলতে চাই। তাহলে দেখো, রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি দিল যে ঠিক আছে, তাহলে কি এটা আইনে পরিণত হয়ে গেল? আইনে পরিণত হয়ে গেল যে ওবায়দুল কাদেরকে গরুচোর বলা যাবে। কিন্তু রাষ্ট্রপতি কি বলল যে না, পছন্দ হইল না আমার, বলতেই পারে। তখন সে কি করলো? ফেরত পাঠালো কোথায়? সংসদে। পুনরায় সংসদে গৃহীত হলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি দেন। পুনরায় যদি হচ্ছে সংসদ থেকে বলা হলো যে না, গরুচোরই রাখতে হবে, সংসদ থেকে আবার পাঠানো হলো রাষ্ট্রপতির কাছে। যাওয়ার পরে কি করলো? যাওয়ার পরে 7 দিনের মধ্যে তাকে কি করতে হবে? সাইন করে দিতে হবে। যদি সে সাইন না করে 7 দিন পর অটোমেটিক আইনটা কার্যকর হয়ে যাবে। 7 দিন পর কি হবে? অটোমেটিক আইন কার্যকর হয়ে যাবে। সংসদে আইন প্রণয়নের সর্বোচ্চ কর্তৃপক্ষ সম্পন্ন। শাসন সংক্রান্ত বিভাগ কি? মন্ত্রিসভা সংসদের হাতে দায়বদ্ধ থাকবে। অর্থাৎ কি, যারা মন্ত্রী থাকবে তারা কি সংসদের হাতে দায়বদ্ধ থাকবে। সংসদের অনাস্থা না থাকলে মন্ত্রিসভা অপসারিত হবে। অর্থাৎ কি, আমরা মন্ত্রী বানাইছি, আমরা কি কৃষিমন্ত্রী বানাইছি, তো কৃষিমন্ত্রী বানানোর পরে কি হচ্ছে, কৃষিমন্ত্রী বানানোর পরে কৃষির কোনো উন্নতি হচ্ছে না, তো কৃষিমন্ত্রীর উপর আমাদের আস্থা থাকলো না, যে না কৃষিমন্ত্রী এটা দিয়ে চলবে না, সবাই মিলে ভোট দেন, এটাকে চেঞ্জ করতে হবে। এই যে সবাই মিলে ভোট দিয়ে চেঞ্জ করতে হবে বললো, তখনই কি হয়ে গেল? কৃষিমন্ত্রীর ক্ষমতা সব শেষ হয়ে গেল। এই যে তাকে কি হলো? মন্ত্রী পদ থেকে অপসারিত করা হয়ে গেল। সিস্টেমেটিক, সব কিছু সিস্টেমেটিক। আদান হচ্ছে তোমরা কমেন্ট করতে করতে পাগল করে ফেলছো ক্লাসে, কমেন্ট করতে করতে পাগল। পোলাপাইন মেসেজ দিতেছে ভাইয়া কমেন্ট করা বন্ধ করতে বলেন, এত কেন কমেন্ট করো? তোমরা তো পাগল করে ফেলছো। এত কেউ কমেন্ট করে, এত কেউ লেখে, তোমাদের হাত ব্যথা করে না? তাহলে তো রাষ্ট্রপতির কাছে না পাঠালেও হতো। হ্যাঁ, সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি একটা পুতুলের ভূমিকা পালন করে। তোমাদের পিডিএফের ড্রাইভ লিঙ্ক আপলোড করে দেওয়া হবে, চাপ নাই। আর তোমরা ওয়েবসাইটে এটার পরীক্ষা দিতে পারবা। 25 মার্কের পরীক্ষা আমি কোশ্চেন দিয়ে দিয়েছি, সেখান থেকে পরীক্ষা দেবা সবাই।
হ্যাঁ, নামমাত্র রাষ্ট্রপতি বলা হয় এই জন্য। ওয়েবসাইটে পরীক্ষা দেওয়ার সিস্টেম আছে, তোমরা আমাদের চলোশিখি.net-এ ঢুকলেই তোমরা দেখতে পাবা। আচ্ছা, যাই হোক, আমাদের এই স্লাইডটা অত্যাধিক বড়, তো আমরা আপাতত আজকে এতটুকু পর্যন্তই পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্তই পড়বো। তোমাদের পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবা, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নাই। তো আমরা নেক্সট ক্লাসে আবার এখান থেকে বাকি অংশ কমপ্লিট করব, কারণ একদিনে বেশি পড়াইলে তোমাদের মাথা ঘোল হয়ে যাবে, বুঝতে পারছো? আর এখানে আরেকটা বিষয় তোমাদেরকে বলি যে আজকের ক্লাসে অনেক কথা এক্সট্রা বলছি, বলার একটা মেইন কারণ ছিল। কারণ হচ্ছে যে তোমাদের গাইডলাইনের অনেক অভাব ছিল। একজন বলছে ভাইয়া মোটিভেশন লাগবে না, যদি মোটিভেশন নাই লাগতো তাহলে তো তোমরা পড়াশোনা করতা, তোমরা এই সময় এসে গিয়ে তোমরা সাফার করতা না কখনো। এই জন্য আমরা তোমাদেরকে কমপ্লিটভাবে যা যা দরকার সব কিছুই তোমাদেরকে সেভাবে কানে পৌঁছাই দিচ্ছি। কানে পৌঁছায় দেওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে তোমরা যাতে পড়াশোনা করো। আর এই গ্রুপে থাকতে গেলে তোমরা কত পাচ্ছ চিন্তা করে দেখো। তোমাদের জন্য আমরা 2টা স্মার্টফোন রাখছি, তোমাদের জন্য 200 টি-শার্ট রাখছি, তোমাদের জন্য 24টা ক্রেস রাখছি, ডায়েরি রাখছি, 12,000 টাকার মোবাইল রিচার্জ রাখছি, এবং তোমাদের মধ্যে 15 জন এমন হবে যাদেরকে আমি এখন ক্লাস শেষ করে কল দিব, যাদেরকে কি হবে কল দিব। তো কে ভাগ্যবান হতে যাচ্ছে সেটা কেউ জানে না, তো দেখা যাক কে ভাগ্যবান হয়। আর ইনশাল্লাহ আর বাকি অংশ আমি আবার তোমাদের পরবর্তী ক্লাসে কমপ্লিট করাবো। এখান থেকে আমি পরবর্তী ক্লাসটা নিব যাতে হচ্ছে তোমাদের এই অংশগুলো নিয়ে কোনো ঝামেলা না হয়। আর ইনশাল্লাহ তোমরা সবাই সাথে থাকো, বাকি ক্লাসগুলো ঠিকঠাক মতো করো। সবার জন্য অনেক ভালোবাসা, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।